হ্যালো। Yes, sir. Good morning, sir. Yes, Good afternoon. sir. গুড আফটারনুন Good এভরিওয়ান। afternoon, sir. আচ্ছা, তো মোটামুটি আমরা কালকে তো ধরো আমাদের ক্লাসটা ছিল, তো এই উইকে আমারই 3টে ক্লাস পড়ে গেছে তোমাদের সাথে। তো আমি আমাদের এই টপিক গুলো কিন্তু একটু এগিয়ে নিয়ে যাব, সো দ্যাট আমরা মানে সিলেবাসটা আরো বেশি মানে করে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। ক্লিয়ার? তো যে জিনিসটা আমি তোমাদের আর কি ধরো কমপ্লিট হয়ে গেছে, প্রক্সিমিটিক্স আর কাইনেসিস, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কাছে ওই রুটিনটা মানে সরি রুটিনটা তো রয়েছে, যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা কি রয়েছে সবার কাছে? Yes, sir. সবাই সিলেবাসটা পেয়েছিলে? আচ্ছা, Yes, sir. তো সিলেবাসটা একটু ভালো করে দেখলে দেখতে পাবে যে তোমাদের চ্যাপ্টার 4 কমপ্লিট হয়ে গেছে। চ্যাপ্টার 2 বা 3 এটা কিন্তু ধরো ওই যেখানে আর কি তোমাদের ওই বিভিন্ন ফোনেটিক্স এর যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, ফোনেটিক্স অ্যান্ড লাইক মানে যে স্পেলিংস গুলো যেভাবে আর কি করতে হয়, মানে কমিউনিকেশন পারপাসের জন্য, যে প্রোনাউন্সিয়েশন বেসিক্স বা প্রোনাউন্সিয়েশন স্কিল, এগুলো কিন্তু ধরো তোমাদের অলোকিতা ম্যাডাম করাবেন, ওনাকে বলা আছে, ঠিক আছে। আমরা যেমন এই কন্টিনিউয়েশন করছিলাম, যে এর আগের দিন বিভিন্ন আর কি কমিউনিকেশন স্টাইল নিয়ে তোমাদের পড়াচ্ছিলাম, যে ধরো এই অ্যাগ্রেসিভ, দেন প্যাসিভ সাবমিসিভ, দেন প্যাসিভ অ্যাগ্রেসিভ, Yes, দেন sir. Yes. অ্যাসার্টিভ, এই যে হ্যাঁ, এই যে কমিউনিকেশন প্রসেস গুলো নিয়ে পড়াচ্ছিলাম, এটাই কিন্তু ধরো আজকে আবার আমরা কন্টিনিউ করব, ঠিক আছে। কারণ আমরা ওখান থেকে এই অ্যাসার্টিভ কমিউনিকেশন অবধি কিন্তু পড়িয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আজকে আজকে আমরা যেটা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে তোমার, তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 27-এ, সেইং নো, রিফিউজাল স্কিল। সবার কাছে নোটসটা মানে পিডিএফটা রয়েছে তো? Yes, sir. স্টুডেন্টস, আই এম অডিবল টু ইউ? Yes, sir. Yes, sir. You're audible. ওকে, তাহলে Yes, sir. Yes, হ্যাঁ, sir. তাহলে হ্যাঁ, সবাই একটু তাহলে একটু মানে কমিউনিকেট করতে করতে আমরা পড়বো, তাতে কি আমাদের কিন্তু আরো বেশি ইজি হয়ে যাবে। আর যারা ধরো মানে এই ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট আমি দেখি যে কথা বলো না, তারাও কিন্তু আস্তে আস্তে একটু কথা বলার চেষ্টা করবে। আচ্ছা, আমি এই টপিক গুলো শুরু করার আগে তোমাদের জাস্ট একটা নর্মাল একটা জিনিস নিয়ে একটু কাজ করাতে চাইছি, সো দ্যাট তোমাদের এই ক্লাসটা আরো বেশি ইন্টারেস্টিং লাগে। সাপোজ ধরে নাও আজকে একটা ডিবেট হচ্ছে, ডিবেটের মধ্যে তোমাকে একটা টপিক আমি তুলে দিচ্ছি, সেই টপিকটা নিয়ে তোমাকে কিছু বলতে বলা হচ্ছে। তো এইটা কি আমি করতে পারি? তোমাদের কি মানে এই জিনিসটা কে দেখে তোমাদের কোনো প্রবলেম নেই তো? আই এম জাস্ট প্রোভাইডিং এ টপিক, No, যে sir. কোনো একটা টপিক। হ্যাঁ, সেই টপিকটা তোমরা চেষ্টা করো 2-5 লাইন করে একটু বলার, যে তোমাদের কি মিন করতে চাইছো। মানে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাজে লাগে, ডিবেটের সময়ও কাজে লাগে, আবার যে কোনো গ্রুপ ডিসকাশনের সময় কিন্তু কাজে লাগে। তো তোমাদের গ্রুপ ডিসকাশন বলে একটা খুব বড় একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমি ধরো একটা টপিক তোমাদের দিচ্ছি, সেই টপিকটার মধ্যে কিন্তু তোমরা কি করবে, ওই গ্রুপ ডিসকাশনের মতো করে তোমরা কিন্তু কিছু থটস, কিছু আইডিয়াস, ঠিক আছে, এইগুলো ধরো দেবে। ধরো সাপোজ আমি একটা টপিক তোমাদের দিলাম, যে এই যে মানে উমেন, ঠিক আছে, মহিলাদের মানে রিলেটেড একটা টপিক, সেটা হচ্ছে কি বুন টু দ্য সোসাইটি আর ব্যান টু দ্য সোসাইটি, এরকম একটা টপিক হয়তো থাকতে পারে। বা তোমাকে এরকম একটা টপিক দিলাম যে লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ, বা এরকম একটা টপিক নিউক্লিয়ার ফ্যামিলি অর জয়েন্ট ফ্যামিলি। এইসব টপিক গুলো যখন তোমাকে আসবে তোমার কাছে, তখন কিন্তু তোমাকে কি করতে হবে, একটু ভাবনা চিন্তা করে নিতে হবে যে হোয়াট উই হ্যাভ টু সে, আমাদের কি বলতে হবে একটু সেটা আগে ভেবে নিতে হবে। আর আমরা কি করব, সবসময় বেশিরভাগ স্টুডেন্ট চেষ্টা করে যে একটু লাস্টের দিকে বলার, কারণ কি, সে ততক্ষণে কি করে বাকিদেরটা শুনে নেয়। যখনই সে বাকিদেরটা শুনে নিচ্ছে, তারপরে কিন্তু সে সেখান থেকে কিছু মানে নোট ডাউন করে নিচ্ছে কিছু পয়েন্ট, সেই পয়েন্টস গুলোর উপরে কিন্তু সে জোর দিয়ে তারপরে আবার নিজে সেগুলো নিয়ে কথা বলছে। সাপোজ ধরো এই একটা পয়েন্ট আজকের দিনে দেখবে খুব একটা মানে আহ, চতুর্দিকে একটা মানে হাঙ্গামা পড়ে গেছে এই টপিকটার জন্য। কি বলছে, যে কোটা সিস্টেম শুড বি অ্যাবলিশড। এই যে এসসি এসটি ওবিসি পিএইচ, এই যে কোটাগুলো আছে, বলছে যে এই কোটা সিস্টেম শুড বি অ্যাবলিশড। কেউ এর পক্ষে বলবে, কেউ ফর দা মানে দিস সিস্টেম, আর কেউ বলবে অ্যাগেইনস্ট দিস সিস্টেম।
তোমরা কেউ একজন একটু স্টার্ট করে দেবে ফর দিস সিস্টেম, এই কোটা সিস্টেম শুড বি অ্যাবলিশ, কে এটা মেনে মানে মানো, কে এটাতে সম্মতি দিচ্ছে, সেরকম কেউ একজন এইটা নিয়ে একটু এলাবোরেট করতে পারবে? বেশি না, 2-5 লাইন বললেই হবে। স্যার হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার অ্যাকচুয়ালি মানে এই ব্যাপারগুলো তো জানা আছে, কিন্তু স্যার ভাবার জন্য একটু স্যার টাইম দিলে ভালো হয়। তাই আপনি যদি নেক্সট ক্লাস থেকে বলে দেন যে এই ক্লাসেই আজকের ডিসকাশন হবে, তাহলে আমরা প্রিপেয়ার থাকবো। টপিক আমাদের বলার দরকার নেই, আমাদের জাস্ট 5-7 মিনিট একটু টাইম দিলে আমরা ইউ টেক টাইম, ইংলিশ। শোনো, কি হয় জানো তো, ইউ হ্যাভ টু স্যার আপনার এক্সপ্রেস ভয়েস ব্রেক ইউরসেলফ করছে। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইট ডাজন্ট ম্যাটার। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? ইয়েস স্যার এখন শোনা যাচ্ছে। দেখো, আমি কিন্তু তোমাদের এই টপিক নিয়ে ডিসকাশনের মধ্যে যাচ্ছি না। আমি কেন এটা করাচ্ছি তার একটা অন্য রিজন আছে। আমি দেখতে চাইছি যে তোমার প্রফিসিয়েন্সি লেভেল বা তোমাদের প্রফিসিয়েন্সি লেভেলটা কি রকমের। কোনো একটা টপিক হঠাৎ করে সামনে পেয়ে গেলে সেটাকে কিভাবে ডেসক্রাইব করছো, দ্যাট ডাজন্ট মিন আমি কিন্তু এই গ্রুপ ডিসকাশনের মধ্যে ঢুকিয়ে নি, এটা তোমাদের অনেক পরের টপিক। কিন্তু আমি কেন এটা তোমাদের আজকে বলছি হঠাৎ করে, তার একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে এটাই, তোমাদের স্কিল এটাও কিন্তু একটা মেজার করার জায়গা হচ্ছে এটা। এই গ্রুপ ডিসকাশন কি করে, ম্যাক্সিমাম অর্গানাইজেশন কোম্পানিজ যেগুলো, কোম্পানি অর্গানাইজেশন বাদই দাও, বিভিন্ন পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর যখন আছে, তারাও কিন্তু যখন দেখে যে অনেক বেশি ক্যান্ডিডেট হয়ে গেছে অ্যাপ্লিক্যান্ট, তখন কিন্তু খুব তাড়াতাড়ি তাদেরকে ডিটোরিয়েট করার জন্য, সেই মাসটাকে ডিটোরিয়েট করার জন্য তারা কিন্তু গ্রুপ ডিসকাশন গুলো অ্যারেঞ্জ করে। কি হয়, 100 স্টুডেন্টস এর মধ্যে কিন্তু 5 জনকে তারা সেখানে সিলেক্ট করে। তো এই জন্য কি এটা খুব একটা ইজি একটা প্রসিডিওর, যাতে কি তুমি অনেক বেশি লোককে এলিমিনেট করতে পারো। তো দ্যাটস ওয়াই তোমার কিন্তু কিছু উপস্থিত বুদ্ধি থাকতে হবে, বা একটু জেনারেল নলেজও থাকতে হবে। কারণ যে টপিক গুলো আছে সেই টপিক গুলো তোমার জানা টপিক, বাট তুমি কিভাবে নিজেকে এক্সপ্রেস করছো দ্যাট ম্যাটার। আমি জাস্ট একটু শুনে নিতে যাচ্ছি। এই দ্যাট দ্যাট ডাজন্ট ম্যাটার যে তোমাদের একদম পুরো প্রসিডিওর ওয়াইজ করতে হবে বা ডিবেটের মতোই করতে হবে, সেগুলো না। তার জন্য তোমাদের ট্রেন করা হবে, ইউ উইল বি ট্রেন ফর দ্যাট। বাট এইটা হচ্ছে একটা জেনারেল ডিসকাশন। ধরো একটা জিনিস বলছি যে রিজার্ভেশন শুড বি রিমুভ, এইটা দিয়ে কে কে কি বলছো, কার কি মনে হচ্ছে? কেউ একজন আমাকে কিছু বলতে পারবে? বা কোটা সিস্টেম শুড বি অ্যাবলিশ, কেউ একজন বলো তো কি হতে পারে? স্যার পক্ষে বলবো অ্যাকচুয়ালি স্যার। কোটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, কেউ একজন বলো। জাহির বলো, জাহির বলো। বলছে এই কোটা সিস্টেম থাকার ফলে মানে হ্যাঁ বিশেষ করে স্টুডেন্ট লাইফে মানে স্যার আমরা যদি কোনো স্যার চাকরি পরীক্ষাতে বসি, ধরো এসটি হুম এসসি ওবিসি স্যার এরকম হুম। মানে 25-30 ওবিসি থেকে 5% আছে, এরকম ভাবে স্যার স্টুডেন্ট লাইফে প্রচুর ক্ষতি হচ্ছে। কারণ স্যার প্রত্যেকটা স্টুডেন্ট স্যার মানে সমান গুরুত্ব পাচ্ছে না স্যার। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আজকে মানে জাহির যেটা বললো, ও কিন্তু অনেক ইজিলি জিনিসটা বুঝিয়ে দিল, এই যে কোটা সিস্টেম শুড বি অ্যাবলিশড এর পক্ষে। এবার কেউ একজন এর বিপক্ষে বলতে পারবে? এনিওয়ান? নো স্যার, আমি আমি অ্যাকচুয়ালি আমি ওর পক্ষেই বলতাম, আমি এর বিপক্ষে নই একদমই। সাপোজ না স্যার তুমি এর বিপক্ষে নও। বিপক্ষে স্যার হ্যাঁ এর বিপক্ষে। বিপক্ষেই তো বেশিরভাগই ভোট হবে, পক্ষে তো হুম, খুব একটা ভোট হবে না, ইয়ং জেনারেশন না না, যেহেতু। just দেখো ভোট, আমি ভোটের কথা বলছি না। দেখো আমি একটা টপিক তুলে দিচ্ছি। ধরো কি হয় জানো তো, যখন তুমি একটা ডিবেটে পার্ট নেবে, তখন কিন্তু তুমি কোন জিনিসটার পক্ষে বা মন থেকে কোনটায় সম্মতি দিচ্ছ সেটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ও পক্ষে বললেও তোমাকে বিপক্ষেই বলতে হবে, কারণ তুমি বিপক্ষের টিমে সিলেক্ট হয়েছে। কথা বুঝতে পারলে? ডিবেট গুলো কিন্তু এইভাবেই হয়। তুমি কিন্তু আচ্ছা নিজের স্যার। মধ্যে নিতে পারবে না। তোমাকে একটা টপিক দেওয়া হবে, তারপরে তোমাকে একটা টিমও দিয়ে দেওয়া হবে, যে ধরো যদি তুমি বিপক্ষের টিমে মানে পড়ে যাও, তাহলে কিন্তু তোমাকে অ্যাগেইনস্ট দ্যাট পার্টিকুলার ইস্যু তোমাকে কথা বলতে হবে। তো এইবার ধরো কেউ একজন আমাকে বলে যে কোটা সিস্টেম শুড বি অ্যাবলিশ, কে এর বিপক্ষে কে বলছে? যে কোনো একজন। কেউ একজন একটু ইনিশিয়েটিভ নিয়ে বলো, এর বিপক্ষে কে স্যার বলছো? হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি মানে আপনি যেটা বললেন যে কোটা সিস্টেম শুড বি অ্যাবলিশড, তো অ্যাবলিশ করার কথাটা আসছে তো এখানে, মানে যেটা যেটা জাহির না কেউ একজন বললো, তো ও তো পক্ষে বললো, তার মানে ও বলতে চাইছে যে হ্যাঁ এই সিস্টেমটা হচ্ছে তুলে দেওয়া উচিত, যাতে হচ্ছে সমস্ত যারা আছে তারা হচ্ছে তার সবাই মানে কি, সমান ইম্পর্টেন্স তার পায় মানে কি সোসাইটিতে। এই যে শোনো, এক সেকেন্ড এক সেকেন্ড, এই যে বলছে পয়েন্টটা ছিল কি, টপিকটা ছিল কি, কোটা সিস্টেম শুড বি অ্যাবলিশ, তার মানে কি কোটা সিস্টেম তুলে দেওয়া উচিত। ও কিন্তু সেটাতে সম্মতি দিল। জাহির যেটা বললো, জাহির কিন্তু ওখানে কি বললো যে স্যার এরকম অনেক প্রবলেম হচ্ছে,
অনেকেই আর কি সিস্টেমটা তুলে দিলে সবার পক্ষে ইজি হয়, না হলে এই যে রিজার্ভেশন হয়ে যাচ্ছে বা এইভাবে কাজ করতে তাতে অনেকের অনেক প্রবলেম হচ্ছে। এইবার সাপোজ তুমি ধরো একজন এসসি স্টুডেন্ট, সাপোজ, আমি বলছি না তুমি স্টুডেন্ট এসসি, কিন্তু তুমি সাপোজ একজন এসসি স্টুডেন্ট। এইবার তোমার কাছে কি মনে হয়, এটা কি তুলে দেওয়া উচিত? স্যার আমি বাংলাতেই বলছি, কারণ আমি বলতে চাইছিলাম এটা পক্ষে পক্ষে বললে আমি ইংলিশে বলতাম, কিন্তু যেহেতু বিপক্ষে বলছি, আমি আমি জেনারেল কাস্টের স্টুডেন্ট। তো আমি হুম। স্যার একটা জেনারেল পার্সপেক্টিভ নিয়েই বলছি যে অ্যাকচুয়ালি যে এসসি এসটি ওবিসি বলে যে তারা কোটাতে পেয়ে যাচ্ছে, তারা এটা বা আমরা জেনারেল পাচ্ছি না, এটা স্যার অ্যাকচুয়ালি ঠিক নয়। মানে ওটা হচ্ছে যে যার যোগ্যতার উপর ওটা বিচার করাটা ঠিক হবে। তো সো কেউ যদি এসসি স্টুডেন্ট হয় কিন্তু তার যোগ্যতা থাকে, সে কেন জেনারেল কাস্টের স্টুডেন্টের থেকে সে কেন আগে সমাজের কাছে মানে গ্রহণযোগ্য হবে না? সে অবশ্যই হবে। কিন্তু যদি স্যার যোগ্যতা থাকে, স্যার এখন এটা আপনি এটা আপনারা জানবেন, এটা আমি মানে আমার বাবা যেহেতু ডাক্তার, তো আমি এটা ভালো করেই জানি যে অ্যাকচুয়ালি এখনকার দিনে প্রচুর মানুষ, পেশেন্ট যারা ডাক্তারি প্রফেশনটাই বলছি, প্রচুর মানুষ যারা আছে না, ডাক্তারের টাইটেল দেখে ডক্টরকে দেখান। মানে যদি দেখেন যে জেনারেল কাস্টের জেনারেল, মানে যদি দেখে যে টাইটেলটা জেনারেল কাস্টেরই কারোর, তাহলেই তারা দেখান। এবার কেন স্যার এরকম একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে শিডিউল কাস্টে বা ওবিসি ও এসসি এসটি ওবিসি এদের যদি দেখে না, এ তো কোটাতে ডাক্তারি পেয়ে পড়ে গেছে, এ কি সেই যোগ্যতার ডক্টর নাকি? তো স্যার এটা হয়ে যায়। আমি একটা জেনারেল পার্সপেক্টিভেই বললাম, আমি মানে পক্ষে বিপক্ষে কোনো মানে, যেহেতু ও পক্ষেটা বলে দিয়েছে তাই আমি বিপক্ষেটা বলতে পারলাম না পুরোপুরি, কিন্তু আমার যেটা ওপিনিয়ন সেটাই বললাম, যে যোগ্যতা যদি থাকে দেখো, তো সে যে কাস্টেরই তুমি হোক না কেন শোনো, সে পাবে। তোমার ওপিনিয়ন, তুমি একটা টপিক নিয়ে তোমার ওপিনিয়ন দিচ্ছ, দ্যাট ইজ ভেরি গুড, ইউর পার্সপেক্টিভস আর মানে ভেরি ভেরি ওয়েল পলিশড একটা পশ্চারে কিন্তু তুমি কথাটা বললে যে না, এই জায়গাগুলোতে এই প্রবলেমটা জেনারেট করছে যে যখন একজন এসসি ডক্টর বেরোচ্ছে তখন কিন্তু লোকে ভয় পাচ্ছে যে এ তো অনেক রিজার্ভেশন কোটা বা সিট নিয়ে পড়াশোনা করেছে, তাহলে এর কাছে কেন দেখাতে যাবে? সেই ভালো করে দেখি কোথায় চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি। হ্যালো। So your voice is breaking. Yes, sir, হ্যাঁ, yes, sir, জাস্ট no একটা problem. ফোন চলে এসেছে। হ্যাঁ, এবার কি হচ্ছে তার মানে কি, তুমি কিন্তু তোমার প্রসপেক্টিভ দিয়ে বলছো, প্রসপেক্টিভ দিয়ে এটা বলছো কি যে তুমি দেখতে পাচ্ছ যে সবসময় মানুষজন কি চাইছে, যে এইরকম একটু দেখতে, যে জেনারেল কাস্টে ডাক্তারের কাছে যাওয়া। এইবার তোমাকে যখন এটা বলতে হবে, একটু অন্য প্রসপেক্টিভ নিয়ে বলতে হবে। কি বলতে হবে, যে মানে তুমি যখন বিপক্ষে বলছো তখন তোমাকে এইভাবে মেনশন করতে হবে, অ্যাকচুয়ালি ইন ওল্ডার টাইমস ইন ইন্ডিয়া when SC ST OBC people are deprived from each and every কি ইচ অ্যান্ড এভরি তোমার যেটাকে বলে হচ্ছে অকেশন, ওরা কিন্তু যে কোনো অকেশন থেকে ওরা ডিপ্রাইভ থাকতো। এসসি এসটি ওবিসি এই যে লোকজনগুলো ছিল, এই এসসি এসটি ক্রিয়েট কেন হলো? ইউ হ্যাভ, এক সেকেন্ড, ইউ হ্যাভ নোন দ্য লাইফস্টাইল বা মানে অফ ডক্টর বি আর আম্বেদকর। আমরা বি আর আম্বেদকরের লাইফস্টাইল নিয়ে অনেকেই জানি, হাউ হি হ্যাড বিন সাফার্ড বাই দ্য জেনারেল কাস্ট and how he had implemented his thoughts and ideas in the constitution for SC and ST। তার মানে কি, একটা লোক কিন্তু ডেপ্রাইভ ছিল তখন, এবং ওই টাইমে ডেপ্রাইভটা চলে এসেছিল। তারপরে কিন্তু এটা কি হলো, এটা উনি ইমপ্লিমেন্ট করে গেলেন যে না, এসসি এসটি মানুষ বা ওবিসি যারা আছেন তাদের জন্য এই রিজার্ভেশনটা দেওয়া উচিত, সো দ্যাট সমাজের যারা উচ্চ শ্রেণী আছে সবসময় তাদের উপর মাতব্বরি না করতে পারে। ইন প্রপার বেঙ্গলি আমি বলছি, কিন্তু মানে মিনিং গুলো একটু বোঝানোর চেষ্টা করছি। তখন তিনি কিন্তু এই জিনিসটা ইমপ্লিমেন্ট করলেন। তো তার মানে কি, এখানে কিন্তু কোথাও মেনশন করা নেই, এসসি এসটি দের যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ওদের 5% রিল্যাক্সেশন দেওয়া হয়। তো এই যে পয়েন্টস গুলো আছে না, এই পয়েন্টস গুলো তোমাদের কিন্তু মেনশন করতে হবে। এবং দেয়ার আর, এবার আমাকে নীলাঞ্জন যেটা পয়েন্টটা বললো আমার খুব ভালো লেগেছে, যে দেয়ার আর এ লট অফ স্টুডেন্টস হু আর বেসিক্যালি গুড স্টুডেন্ট and they have been qualifying by acquiring the highest marks, but unfortunately for their certificate of SC ST or OBC, they are being deprived by the pupil till date। মানে আজকের দিনেও কি হচ্ছে, একজন ভালো স্টুডেন্ট যে মানে একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট বা সবকিছুতেই ফার্স্ট, সে কিন্তু যখন ডাক্তার হয়ে বেরোচ্ছে তখনও কিন্তু তাকেও তো তাহলে লোকে দেখাতে ভয় পাবে নাকি, যদি সে এসসি হয়, নীলাঞ্জন? ইয়েস স্যার।
মানে স্যার অ্যাকচুয়ালি সবাই তো নয়, এবারে কিন্তু স্যার লোকেরা বুঝবে কিরকম যে এ কিরকম স্টুডেন্ট ছিল বা এ কিরকম রেজাল্ট করেছিল, সে তো দেখবে, মানে বেশিরভাগ লোকই তো দেখবে টাইটেলটা কি আছে, বেশিরভাগ লোকই ভাববে এ তাহলে হয়তো ভালো, হয়তো কোনো জেনারেল স্টুডেন্টের থেকেও অনেক ভালো ছিল, কিন্তু মানে সেটা তার সেই জায়গাটা তৈরি করতে তার অনেক সময় লাগবে, যে অ্যাকচুয়ালি সে নিজের যোগ্যতায় বেছে না, তো সে কোটার উপরে এ করে হয়নি। এরকম অনেকেই আছে স্যার, আপনি জানেন যে যারা এসসি এসটি হয় কিন্তু খুব খুব হাইলি কোয়ালিফাইড হয় আর তাদের অ্যাকচুয়ালি এবিলিটি থাকে। তো যাই হোক, তার মানে কি, এই যে পয়েন্টস গুলো আমি আজকেই কেন এই গ্রুপ ডিসকাশনের ইয়েটা ধরলাম, কারণ কি আমরা যে টপিকটা আজকে ডিসকাস করব সেটা কিন্তু ইসের তোমার যেটা হচ্ছে যে ধরো এই সেইং নো মানে রিফিউজাল। ধরো তুমি কখন না বলছো, ধরো কোনো একটা টপিক তুমি জানো না, তখন তুমি না করছো। আমি ভাবছিলাম যে এই নাটাকে বলো, স্যার এটা তো জানি না বা বলতে পারবো না, কিন্তু কেউ কিন্তু বলোনি, আমার এটা খুব ভালো লাগলো। ওই জন্য কিন্তু আমি আজকে এই গ্রুপ ডিসকাশনের টপিকটা, আমাদের আজকে গ্রুপ ডিসকাশনের ক্লাস না, আজকে আমরা পড়বো কি সেইং নো বা রিফিউজাল স্কিলস, আমরা কি করে না বলবো। ঠিক আছে? হ্যালো। ওকে। Okay, sir. Okay, sir. Yes, sir. তো এবার 27টা একটু ওপেন করো সবাই, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এইবার দেখো আমি এতক্ষণ যেগুলো কথা বলছিলাম এগুলো একদমই আউট অফ কনটেক্সট কথাবার্তা না। কারণ আমি দেখছিলাম কি তোমাদের এই মানে স্পিকিং পাওয়ার বা স্পিকিং অ্যাবিলিটি এগুলো একটু বুঝে নেওয়ার, এবং তারপরে কিন্তু তোমাদের এই রিফিউজাল স্কিলস গুলো শেখানো। কারণ রিফিউজাল স্কিলে কি হয়, কোনো একটা জিনিস কিন্তু যখন তুমি সম্মত হচ্ছ না, তখন তুমি না বলছো। এইবার এই নো আমরা তখনই বলি, বিশেষ করে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের মধ্যে, যখন আমরা কোনো একটা কোম্পানিতে কোনো একটা পোস্ট হোল্ড করি, সেখানে দেখছি কোনো একটা কাজ আমার ফ্রুটফুল লাগছে না, তখন আমরা নো বলি। এছাড়াও আমরা কি করি, অনেক সময় কিন্তু এই গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে গুলো হয় যে গ্রুপ ডিসকাশনে কি হয়, দেয়ার আর এ লট অফ স্টুডেন্ট বা লট অফ পিপল যারা কিন্তু আসে গ্রুপ ডিসকাশনের মধ্যে পার্ট নিতে। তখন প্রত্যেকে কিন্তু নিজের নিজের কনসেপ্ট ওয়াইজ তাদের আইডিয়াস গুলো মানে লোকের সামনে তুলে ধরে অ্যাজ এ প্রেজেন্টেটর। বাকিরা তখন কি করে, সেই পয়েন্টস গুলোকে নিয়ে কাটাছেড়া করে বা সেই পয়েন্টস গুলোর উপরেই কিন্তু এলাবোরেট করে, সেই পয়েন্টস গুলোকে নিয়ে একটা পজিটিভ নেগেটিভ ভাইব তারা কিন্তু জেনারেট করে। তো এই প্রসেসের মধ্যে যখন তুমি কারো একটা কথায় সম্মতি দিলে না, তখন কিন্তু তোমাকে ক্লিয়ারলি না বলতে হয়, কারণ কি ইউ আর নট অ্যাগ্রিং উইথ দ্যাট পার্সন। তো এইবার আমরা শিখবো যে কি করে আমাদের না বলতে হয়। কেউ একজন কাইন্ডলি একটু রিড আউট করবে, তাহলে আমি মানে টাইম টু টাইম তোমাদের থামিয়ে দেবো এবং পয়েন্টগুলো তোমাদের বুঝিয়ে দেবো। যারা এমনি জেনারেলি পড়ো না তারা একটু আজকে পড়ো, যারা পড়ো তারা আজকে পড়ো না। পেজ ওকে নাম্বার স্যার। 27 থেকে কে একজন পড়বে? এনিওয়ান? আমি চাইছি সবার একটু রিডিং স্কিলস গুলো আর কি আস্তে আস্তে তৈরি হোক, যাতে করে তোমরা ইজিলি মানে কথা বলতে পারো বা কমিউনিকেট করতে পারো। বিকজ আজকের ডেটে ইট ইজ ভেরি এসেনশিয়াল টু স্পিক ইন ইংলিশ। যখন তুমি বাইরের স্টেটে কাজ করতে যাবে, সাপোজ, তোমাকে কিন্তু তখন ইংলিশেই বেশি কথা বলতে হবে। তুমি সাউথ ইন্ডিয়াতে গিয়ে গিয়ে হিন্দিতে বললে বা বাংলাতে বলবে, কেউ তোমার সাথে কথা বলবে না। তো দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু ইংলিশটা ইউজ করতেই হবে। সো এখন থেকে আস্তে আস্তে একটু পলিশ করার চেষ্টা করো নিজের স্পিকিং স্কিলসটাকে। কেউ একজন প্লিজ পড়ো একটু সেইং স্যার নো রিফিউজাল স্কিলস, পেজ নাম্বার 27। স্যার পড়বো, স্টার্ট করুন। হ্যাঁ, প্লিজ স্টার্ট। Saying no refusal skills. You have learned about assertive communication styles in the previous lesson. One of the important ways of being assertive is learning to say no without upsetting others. Have you faced situation where you wanted to say no but found it difficult to say so as you did not want to be rude or upset the other person? An example is shown in figure 1.7. Sir, ওকে figure ওকে ওকে, এবার হ্যাঁ আমি ফিগারটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। কিন্তু এই এতক্ষণ যেটা পড়লে, যে এই যে ইন্ট্রোডাক্টরি যে জায়গাটা তোমরা পড়লে, তুমি পড়লে সৌম্যদীপ তো না? yes sir, হ্যাঁ সৌম্যদীপ দাস। হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি পড়লে, দেখো এবার আমি তোমাদের একটু বুঝিয়ে দিই কি বলছে। যে এর আগের লেসনে কিন্তু আমরা অ্যাসার্টিভনেস নিয়ে আমরা অনেক কিছু পড়েছি, যে কিভাবে আমরা হ্যাঁ বোধক কথাবার্তা ইয়েস। গুলো বা অ্যাসার্টিভনেস জেনারেট করবো। কি বাট এই সেকশনে বা এই জায়গাতে এসে আমরা কিন্তু
অ্যাসার্টিভনেস যেমন থাকবে সেরকম আমাদের কিন্তু না বলতেও শিখতে হবে। কি করে না বলবো আমরা উইদাউট আপসেটিং আদার্স, অন্যকে কষ্ট না দিয়ে, অন্যের মনে কষ্ট না দিয়ে, ঠিক আছে, আমাদের কিন্তু না বলতে হবে। এবার কিভাবে আমরা অন্যের মনে কষ্ট না দিয়ে না বলবো? সাপোজ ধরো কেউ খুব টাকার প্রবলেমে পড়েছে, তোমার কাছে এসে টাকা চাইছে, তুমি একবারে না বলে দিলে, তখন কিন্তু সেটা কি হলো, সে হয়তো কষ্ট পেলো যে না আমি এরকম অসুবিধার মধ্যে পড়েছি, টাকার দরকার, আমাকে দিল না। তার মানে কি একটা মানে তার একটা বাজে ইমপ্রেশন হলো কিন্তু। বাট তুমি যখন তখন একটা রিজন দেখালে যে না আমার তো এই কাজে এতটা টাকা খরচ হয়ে গেছে, আমার কাছে এই অ্যামাউন্টটা তো নেই, তো আমি এই মাসে বা এই টাইমে আমি কিন্তু দিতে পারবো না। যখন তুমি এটা বললে তখন কিন্তু সেটা নাও বললে আবার একটা কিন্তু তোমার অ্যাসার্টিভনেসও তার মধ্যে থাকলো, সে কিন্তু সেটা রুড ওয়েতে নিল না। তার মানে বুঝতে পারলে আমাদের কিন্তু টাইম টু টাইম, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে, ওই সিচুয়েশনকে কাজে লাগিয়ে কিন্তু আমাদেরকে একটা রোল প্লে করতে হয়। উই অল অল হিউম্যানস আর অ্যাকচুয়ালি রোল প্লেয়ার্স। সবাই কিন্তু আমরা নিজের নিজের রোলটা প্লে করে যাচ্ছি। ইউ আর স্টুডেন্ট, তুমি পড়াশোনা করছো, উই আর টিচার্স, আমরা পড়াচ্ছি। ইউর প্যারেন্টস আর দেয়ার, তারা কিন্তু তোমাদের জন্য ইনকাম করছে, তারা তোমাদের পিছনে খরচা করছে। তার মানে কি উই আর অল প্লেইং আওয়ার রোল। এবার টাইম টু টাইম আমাদের এই যে রোলগুলো আমরা প্লে করছি, এই রোল প্লেইং এর মধ্যে কিন্তু বিভিন্ন সিচুয়েশনস এর মধ্যে আমরা পড়ছি। এইবার সেই সিচুয়েশনস গুলো আমরা কি করে হ্যান্ডেল করব, দ্যাট ম্যাটারস অন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. এইবার এই সিচুয়েশনের মধ্যে একটা ডিফিকাল্ট সিচুয়েশন হচ্ছে কাউকে না বলা, ঠিক আছে? এইবার না বলতে আমাদের শিখতে হবে, এবং সেটা একটা ডিসেন্ট ওয়েতে, সো দ্যাট যাতে মনে হয় না যে এটা রুড হচ্ছে অন্য পার্সনের জন্য। এইবারে এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। এইখানে ধরো আমি তো একটা টাকার এক্সাম্পল দিলাম, এখানে এটা একটা পেনের এক্সাম্পল দিচ্ছে। কি বলছে, একটা মেয়ে একটা ছেলেকে বলছে ক্যান আই বড়ো ইউর পেন? তখন ছেলেটা কি বলছে, ওকে ইয়েস, হ্যাঁ ঠিক আছে না। আই কুড নট কমপ্লিট মাই ওয়ার্ক বিকজ আই গেভ ইউ মাই পেন। তখন ছেলেটা আবার কি বলছে যে আমি কিন্তু আমার মানে কাজটা কমপ্লিট করতে পারতাম না, কারণ আমি তোমার আর কি পেনটা, আমার পেনটা তোমাকে দিয়ে দিয়েছি। তখন মেয়েটা আবার কি বলছে, বাট ওয়াই ডিডন্ট ইউ টেল মি দ্যাট ইউ নিডেড দ্য পেন? কিন্তু তাহলে তুমি কেন আমাকে তখন বলনি যে তুমি আমার পেনটা আর কি তোমার নিজেরই লাগবে? তখন ছেলেটা কি বলছে, আই ডিডন্ট ওয়ান্ট টু মেক ইউ অ্যাংরি অর বি রুড। আমি কখনোই চাইনি যে তুমি রেগে যাও বা আমাকে ভাবো। তখন মেয়েটা কি বলছে, ইট ইজ নট রং টু রিফিউজ। রিফিউজ করাটা একদমই বাজে কাজ না বা ভুল কাজ না। দেয়ার আর মেনি ওয়েজ অফ সেইং নো পোলাইটলি, ঠিক আছে? তার মানে ভদ্রভাবে বা মানে একটা ডিসেন্ট ওয়েতে নো বলার কিন্তু অনেক ওয়ে আছে বা অনেক প্রসিডিউর আছে। তার মানে এই যে কনভারসেশনটা একটা ছেলে বা মেয়ে এই যে কনভারসেশনটা পরে কি বুঝতে পারে? এনিওয়ান? স্যার অ্যাকচুয়ালি যখন মানে ওই ছেলে লাইক মেয়েটা যখন পেন চেয়েছিল, তখন ছেলেটা ওকে লাইক রিফিউজ করতে পারেনি and দিয়ে দিয়েছে, দেন যার ফলে ছেলেটা কাজ কমপ্লিট হয়নি। তো ওই কারণে জাস্ট মেয়েটা বললো কি লাইক ইউ কুড হ্যাভ সেড নো ইন আ পোলাইট ওয়ে, মোর বেটার ওয়ে। হুম। তো দ্যাটস ওয়াই, তার মানে এই যে ছেলেটা কিন্তু একটা ডিসেন্সি মেনটেন করার জন্য ফার্স্টে ভেবেছিল যে না, ইফ আই এম নট প্রোভাইডিং মাই পেন টু দিস গার্ল, ইট মে বি রুড ফর হার। তো দ্যাটস ওয়াই আই এম ওয়েটিং ফর মাই ওয়ার্ক টু বি ডান এন্ড নাও আই এম গিভিং হার দ্য পেন। আফটার দ্যাট ওয়েন দ্য গার্ল ইজ আস্কিং দ্য বয়, তখন কিন্তু ছেলেটা কি বললো যে আই হ্যাভ নট কমপ্লিটেড মাই ওয়ার্ক ইয়েট বিকজ আই গেভ ইউ মাই পেন। Then the girl was saying, you should have said no in a polite manner so that we can understand it, বা I can understand it. তো তার মানে কি তোমাকে কিন্তু নো বলতে হবে, এবং নো কিন্তু পোলাইটলিও বলা যায়, সেটা কিন্তু অনেক বেশি মিনিংফুল হয়। এবং যে লিসেনার, যে শুনছে, সে যখন এটা বুঝতে পারবে রিজনটা, তখন কিন্তু তার কাছে আরো বেশি ইজি হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে কি বলছে, ইট ইজ অফেন ডিফিকাল্ট টু সে নো টু ইউর ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস এন্ড সিনিয়র্স। ইউ মে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু সে নো ফর ভেরিয়াস রিজনস। এইবার কি বলছে যে তুমি অনেক সময় হয়তো তোমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায় তোমার ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব বা তোমার কলিগস যারা আছে বা সিনিয়র্স যারা আছে তাদেরকে না বলা। ধরো তুমি একটা পজিশনে আছো, ধরো সাপোজ আমি একজন টিচার হয়ে তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু না বুঝে কোনো জিনিসে না বলতে, মানে না বলার আগে 10 বার ভাববে যে স্যার কি বলছেন, আমরা না বলে দেবো, স্যার যদি বাজে ভাবেন, এরকম একটা কিন্তু হয়। ইয়েস স্যার। আমাদেরও হতো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরও হতো। হয়তো কোনো একটা স্যার কোনো একটা জিনিস ইমপ্লিমেন্ট করাচ্ছেন, আমাদের ভালো লাগছে না, তাও কিন্তু একটা কার্টেসির খাতিরে কিন্তু আমরা তাকে না বলতে পারতাম না, আমরা কিন্তু সেটাকে মেনে নিতাম। তার মানে কি আমরা এগ্রি করতাম। বাট পরে গিয়ে দেখতে পাচ্ছি
যে আমরা ওইটা অ্যাগ্রি করতাম বলে অনেক ইম্পর্টেন্ট পোর্শন গুলো হয়তো আমরা মিস করে ফেলেছি। তো এরপরে আমরা কি করলাম, একটু ডিসেন্ট ওয়েতে সেগুলো কিন্তু করার চেষ্টা করলাম, যাতে আমরা সেই স্যারকে দিয়ে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করাতে পারি। আমরা কি বললাম, স্যার আমরা স্যারেদের নতুন নতুন আইডিয়াস গুলো জেনারেট করতে লাগলাম, যে স্যার এইভাবে তাহলে কাজটা করলে কেমন হয়, ওইভাবে করলে কেমন হয়। তখন কিন্তু তারা আরো বেশি মানে কমিউনিকেশনের মধ্যে চলে আসলো এবং আমাদের অ্যাসিস্ট করলো যে না তোমরা এইটা এইভাবে করো। তার মানে কি তখন কিন্তু আমাদের নিজেদের পারপাসটাও ডান হয়ে গেল, সলভ হয়ে গেল, আর স্যারও কিন্তু নতুন নতুন জিনিসগুলো যে ইমপ্লিমেন্ট হচ্ছে তাতে সায় দিয়ে দিল। তো তার মানে কি আমাদের টাইম টু টাইম কিন্তু সিচুয়েশন টু সিচুয়েশন ওয়াইজ আমাদের নিজের পারপাসটা সলভ কিন্তু করতেই হবে। মানে অ্যাজ আ স্টুডেন্ট আমি এটা ফিল করেছি ওই টাইম, এবং অ্যাজ এ টিচার তোমাদের বলছি এই টাইমে এইভাবে কিন্তু নিজের পারপাস সলভ করা। ক্লিয়ার? এবার কি বলছে যে এইসব Yes, sir. সিনিয়রদের কাছে তো আমরা না বলাটা খুব ডিফিকাল্ট। তো তাহলে আমরা কি করব, ইউ মে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু সে নো ফর ভেরিয়াস রিজন। এই যে রিজন গুলো, এই রিজন গুলো এখন আমরা একটু পড়ি। কি বলছে যে ইউ মে নট ওয়ান্ট টু মেক দ্য আদার পারসন আপসেট অর অ্যাংরি। তুমি কখনো চাইবে না যে অন্য যে লোকটা আছে সে যাতে তোমার এই কথা শোনার পরে আপসেট হয়ে যায় বা মানে রেগে যায়। আমরা 2 নম্বর পয়েন্টে যাচ্ছি, মানে নেক্সট পয়েন্টে কি বলছে, ইউ মে নট ওয়ান্ট টু স্টার্ট অ্যান আর্গুমেন্ট অর সিম আনহেল্পফুল। তুমি কোনো আর্গুমেন্টও শুরু করতে চাইবে না সেখানে, যে কেন করলে না, কেন ইয়ে করলে না, করতে পারতে, দিতে পারতে। ঠিক আছে? তখন তুমি এই যে একটা আর্গুমেন্টের মধ্যে চলে যাচ্ছ, এইটাতে তুমি মানে হয়তো চাইছো না এই আর্গুমেন্টটা তৈরি করতে, বা তুমি এটাও দেখাতে চাইছো না যে তুমি আনহেল্পফুল, তুমি যে কাউকে হেল্প করো না বা সাহায্য করো না, এই জিনিসটাও দেখাতে পারছো না। তো দ্যাটস ওয়াই কিন্তু তোমাকে সিচুয়েশনের চাপে করতে হচ্ছে কোনো একটা কাজ। তারপরে কি হচ্ছে, ইউ মে নট ওয়ান্ট টু বি লেফট আউট অফ এ গ্রুপ অর এ টিম। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কি হয় জানো তো, ধরো আমি বিভিন্ন জায়গায় এটা দেখেছি, যখন ধরো এই এমফিল পিএইচডি জায়গাগুলো আসে ছেলে মেয়েদের, তখন কিছু কিছু টিচার থাকেন যাদের আর কি কিছু কিছু গাইড, মানে গাইড হিসেবে যারা কাজ করেন স্টুডেন্ট, তখন কি করে তারা কিন্তু সেই পার্টিকুলার স্টুডেন্টকে আর কি মানে বা পার্টিকুলার গ্রুপ অফ স্টুডেন্টকে কিন্তু তারা সবসময় একটু মোবিলাইজ করে বা করার চেষ্টা করে। এতে কি হয়, যখন একজন টিচার কোনো একটা গ্রুপ অফ স্টুডেন্টকে আর কি স্যাটিসফাই করছে বা তাদের নিডস গুলো সলভ করছে, তখন কিন্তু বাকি যে মেম্বার্স থাকে সেই মেম্বার্সটা কিন্তু সেখানে অনেকটা রকম ডিপ্রাইভ হচ্ছে। আমি কি বললাম বুঝতে পারছো তোমরা? yes, sir. ধরো তোমাদের ক্লাসে টোটাল স্ট্রেংথ হচ্ছে, মানে আমি নর্মাল ক্লাস বলছি, 30 জন। 30 জন স্টুডেন্টের মধ্যে যদি 10 জন স্টুডেন্ট কোনো একটা টিচারের সাথে খুব ভালো সম্পর্ক রেখে মেনটেন করে, এবং টিচারও যদি সেই 10 জন স্টুডেন্টের সাথেই ভালো সম্পর্ক মেনটেন করে, তাহলে কিন্তু বাকি 20 জন স্টুডেন্ট ডিপ্রাইভড। এইবার সেই বাকি 20 জন স্টুডেন্ট কিন্তু তখন মানে জেনেও কিছু করতে পারছে না। কেন? যে স্যার যদি আমাদের উপরে রেগে যান তাহলে তো তার এফেক্টটা রেজাল্টের উপর পড়বে, তাহলে আমরা কেন করব? এরকম একটা পজিশন বা এমন একটা কন্ডিশন কিন্তু তৈরি হয়ে যায়। এবার কি হয়, যে জায়গাতে ম্যানেজমেন্ট স্ট্রং সেই জায়গাতে কিন্তু এই জিনিসগুলো কোনো ম্যাটারই করে না। সেখানে সব স্টুডেন্টদেরকে সমান নজরে মানে দেখা হয়। এবং এটা আমি মনে করি একজন টিচারের রেসপন্সিবিলিটি যে তার প্রত্যেকটা স্টুডেন্টকে সে যাতে সমান চোখে দেখে। কারণ সব স্টুডেন্ট সমান হয় না, কেউ 90% নাম্বার পেয়ে এসে, কেউ 35% নাম্বার পেয়ে এসছে। এইবার কোনো একজন টিচার যদি শুধুমাত্র 90% নাম্বার পেয়ে আসা স্টুডেন্টদের সাথেই কমিউনিকেট করে, 35% পাওয়া স্টুডেন্টের সাথে কমিউনিকেট না করে, তাহলে আমি তারই টিচিং প্রফেশন থাকার যোগ্যতাই। বিকজ কি, যখন একজন টিচার একজন 35% পাওয়া স্টুডেন্টকে চেষ্টা করে করে 60% পাওয়াবে, আই কনসিডার হিম টু বি টিচার। একটা 90% পাওয়া ছেলেকে 95% পাইয়ে কোনো লাভ আছে বলে আমি মনে করি না, বাট একটা 35% পাওয়া ছেলেকে 60% পাইয়ে কিন্তু অনেক বেশি লাভ বলে, সমাজের অনেক বেশি উন্নতি বলে আমি মনে করি। এইটা হচ্ছে টিচারের দায়িত্ব আমি বললাম। আর স্টুডেন্টের দায়িত্ব কি হবে, যে স্টুডেন্টটা 35% পেয়েছে তাকে কিন্তু তার এই যে ডিটোরিয়েশনটা এটা কিন্তু রিকভার করতে হবে, করিয়ে কিন্তু আবার ঠিকঠাক স্টেজে চলে আসতে হবে। তাকে অনেক কিছু অ্যাভয়েড করতে হবে, আরো বেশি টাইম দিতে হবে, আরো বেশি মোটিভেট করতে হবে নিজেকে। তো এই প্রসেসে কিন্তু এডুকেশন সিস্টেমটাই চলে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তো তার মানে কি, কিছু কিছু জায়গায় তাহলে দেখা যাচ্ছে কি, যে স্টুডেন্টসরা যখন আর কি মাঝে মাঝে মানে ভয়ে, বা অনেক সময় শুধু স্টুডেন্ট না, যে কোনো ওয়ার্কার কোনো একটা কোম্পানির ধরো কিছু মানে সাবঅর্ডিনেটস যারা থাকে, সাবঅর্ডিনেটস মানে হচ্ছে কো ওয়ার্কার, ঠিক আছে, যারা একটু নিচু র্যাঙ্কে আছে, হ্যাঁ, তারা যখন সবসময় কিন্তু বসের মন জুগিয়ে চলার চেষ্টা করে, কারণ জানে যে বস যদি রেখে যায় তাহলে তোমার চাকরি চলে যাবে। এবং প্রাইভেট সেক্টরে কিন্তু এগুলো অনেক বেশি হয়, এটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো বা শুনেছো। তো Yes, তার sir. মানে কি, এই সব ব্যাপারের জন্য কিন্তু আমরা না বলতে পারি না।
তাহলে বোঝা গেল যে কি কি কারণের জন্য আমরা না বলতে পারি না, দ্য অ্যাকচুয়াল রিজন ফর দ্য ডিফিকাল্টি অফ সেইং নো টু আদার্স। ইয়েস স্যার। আচ্ছা, এইবার এর পরের প্যারা থেকে অন্য কেউ একজন পড়ো প্লিজ, কেউ একজন পড়ো একটু। পড়বো? হ্যাঁ হ্যাঁ প্লিজ। নাথিং টু ওয়ারি, ইট উইল মানে কি কি বলবো, এটা তোমার স্যার স্কিলস গুলোকে আরো ডেভেলপ করবে। স্যার আমি তো মাইক হুম। মিউট করেই পড়ে যাচ্ছি। এক্ষুনি আচ্ছা। দেখলাম আনমিউট আছে, এক্ষুনি দেখলাম মিউট আছে, স্যার পড়ছি। হুম। But it is important to say, হুম। but it is important to say no in many situations. For example, when you cannot do what is being asked, or you do not want to do what is being asked, or it is against the rules or your own values. Let us learn how to say no politely. একটু ওয়েট করো, এখানে কি বলছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু সে ইন মেনি সিচুয়েশন, মানে নো, নোটা কিন্তু অনেক সিচুয়েশনে বলা খুব জরুরি। কারণ কি, এক্সাম্পল হিসেবে এখানে কি বলছে, ওয়েন ইউ ক্যানট ডু হোয়াট ইজ বিং আস্কড, যখন তুমি করতে পারছো না যেটা তোমাকে করতে বলা হয়েছে, তখন কিন্তু তোমাকে সেটা ঝুলিয়ে রাখলে হবে না, সঙ্গে সঙ্গে নো বলে দিতে হবে। না হলে যে লোকটা তোমাকে ওই কাজটা করতে বলছে তার কিন্তু একটা এক্সপেকটেশন আছে ওখানে, তুমি যখন তার এক্সপেকটেশনটা ফুলফিল করলে না, তখনই কিন্তু তোমার সাথে তার একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেল। তো দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু ফার্স্ট স্টেজেই, ইনিশিয়াল স্টেজেই তোমাকে নো বলে দিতে হবে, সো দ্যাট দ্যাট পারসন কুড আন্ডারস্ট্যান্ড যে ইউ আর আনএবল টু ডু দ্যাট থিং। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. কারণ কিছু কিছু কাজ থাকে যেগুলো রুলস এর বাইরে চলে যায় বা ভ্যালুজ এর বাইরে চলে যায়, যখনই আমরা দেখছি নিজেকে ওই ভ্যালুজ বা ওই রুলস এর মধ্যে মানিয়ে নিতে পারছি না, তখন কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি নো বলে দিতে হবে, তাতে যাই হোক না কেন। অনেক সময় আমরা হয়তো বিভিন্ন প্রেশারে আমাদের করা হয় বা প্রেশারের চাপে আমরা হয়তো করতে পারি না, বাট টাইম টু টাইম দেখবে যখন তুমি ইজিলি, ধরো কেউ একটা টাস্ক তোমাকে দিচ্ছে, সেই টাস্কের মধ্যে অনেক হয়তো ডিফিকাল্টি আছে বা অনেক রিস্ক আছে, বা তোমার যে ওন ভ্যালুজ আছে সেই ভ্যালুজ গুলো কিন্তু ফুলফিল করছে না সেই টাস্কটা, তুমি চাইছো না করতে, ওই জন্য ইনিশিয়াল স্টেজে তুমি না বলে দাও যে না, আই এম আনএবল টু ডু, আমার এই প্রবলেম আছে, আমি করতে পারবো না, আপনি কাইন্ডলি অন্য কাউকে দেখে নিন করিয়ে। যখন তুমি সেটাকে ঝুলিয়ে রাখবে যে না স্যার দেখছি কি করা যায়, হ্যাঁ আমি চেষ্টা করছি, যখনই এটা বলবে তখন কিন্তু অপোজিট প্রান্তে যে আছে তার একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে। আর যখনই এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে তখন কিন্তু সে বিভিন্ন রকম ভাবে তোমাকে আর কি, মানে তার জন্য সিচুয়েশন ওয়াইজ কিন্তু তোমাকে হ্যারাস হতে হতে পারে, মানে হলেও হতে পারো হ্যারাস। তো দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু প্রথমে না বলতে শিখতে হবে। এইবার এখানে কিছু মানে পয়েন্ট বলেছে যে লেট আস লার্ন হাউ টু সে নো পোলাইটলি, কিভাবে আমরা মানে ভদ্রতার সাথে না বলবো, সেটার কিছু আর কি পয়েন্ট এখানে বলেছে। এবার কেউ একজন বড় হাউ টু সে নো এই জায়গা থেকে। Sir, হুম, পড়ো। how to say no. Remember the vowels A, E, I, O, U. You can follow the steps for saying no politely by using the A, E, I, O, U model. Table 1.12 explains these steps using two situations where you need to say no with examples of possible responses. এখানে কি বলছে, আমরা যে এই যে ভাওয়েল গুলো শিখেছিলাম ছোটবেলায় এ আই ও ইউ, এরা ওই এ আই ও ইউ ইউজ করে একটা মডেল বানিয়ে ফেলেছে। সেই মডেলটা ইউজ করে বলছে যে এইখানে যে মডেলটা দেওয়া হয়েছে সেখানে তুমি ইজিলি এগুলো ইউজ করে বুঝতে পারবে যে সিচুয়েশন ওয়াইজ কিন্তু তোমাকে কি করে না বলতে হয়। আর তার সাথে সাথে কিন্তু এরা বিভিন্ন সিচুয়েশন দিয়েছে এবং কিছু এক্সাম্পলও দিয়েছে। এইবার এই টেবিলটা সবাই একটু ভালো করে ফলো করো, স্টেপস ফর সেইং নো দ্য এ ই আই ও ইউ মডেল, সবাই একটু ফলো করো, দেখতে পাবে প্রথমটা এ ফর কি, আস্ক কোয়েশ্চেন। ঠিক আছে, আস্ক কোয়েশ্চেন কি, আস্ক কোয়েশ্চেন্স টু ফাইন্ড হাউ ইম্পর্টেন্ট এ টাস্ক ইজ বিফোর সেইং নো। ধরো তোমাকে কোনো একটা টাস্ক দেওয়া হচ্ছে, সেই টাস্ক বলবে কিন্তু না বলার আগে তো তোমাকে জেনে নিতে হবে যে জিনিসটা ঠিক কি ঠিক না। Yes, sir. এই যেমন ধরো আমরা যখন এই গো টু মিটিং এ ক্লাস করার কথা ভাবি, তখন অনেক কমপ্লিকেশন এসেছিল বিভিন্ন জায়গা থেকে। সবাই বলছিল যে না, রেকর্ডেড ফর্মে কি দরকার আছে, রেকর্ডেড ফর্মে করলে কি হবে, কেউ কি ফর্মে করলে তার ইউটিলাইজেশন গুলো কি কি আছে, ইউটিলিটি গুলো কি কি আছে।
যখন তারা বুঝতে পারলো যে না, একটা রেকর্ডেড ফর্মে যখন একটা লেকচার হচ্ছে, তখন কিন্তু সেই লেকচারের ভ্যালুয়েশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। স্টুডেন্টস কিন্তু চাইলে পরে যখন তখন সেটাকে ইউটিলাইজ করতে পারছে ফর দেয়ার ওন পারপাস। তো তখন আমরা কি ভাবলাম যে না, যখন স্টুডেন্টদের পারপাস সার্ভ করে যাচ্ছে, আমাদের তো পড়াতে হচ্ছে, এবার সেটা রেকর্ডেড ফর্মে থাকলে কি হচ্ছে, আমরা কিন্তু এটা যে আমাদের কত বেশি প্রফেশনাল, যে যারা স্টুডেন্টদের সাথে কিভাবে কমিউনিকেট করে পড়ানো হচ্ছে, কোনো একজন টিচারের মানে ক্যাপাবিলিটিস বা মানে তার যে কমিউনিকেশনের যে প্রসিডিওর, এটাও কিন্তু সেখানে ক্লিয়ার হয়ে যায়। তারপর হচ্ছে ম্যানেজমেন্টের কাছে একটা স্বচ্ছ রিপোর্ট যাচ্ছে যে কিভাবে স্টুডেন্টদের পড়ানো হচ্ছে। তারপরে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স মেজার করা যাচ্ছে। তারপরে কি হচ্ছে, যে স্টুডেন্টসরা কখন ক্লাসে ঢুকছে, কখন ক্লাস থেকে বেরোচ্ছে, সেগুলো রেকর্ডেড ফর্মে রেকর্ডেড থাকছে। তারপরে কি, স্টুডেন্টসরা কখন ক্লাসের মধ্যে কত বেশি ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে কথা, সেটাও কিন্তু একটা রেকর্ডেড ফরম্যাটে থাকছে। তার মানে কি, পুরো জিনিসটা হয়ে যাচ্ছে। ওই জন্য হঠাৎ করে যখন কোনো একজন, ধরো কেউ একজন বললো যে না, রেকর্ডেড ফর্মে করে কি আছে, আরো টাইম, বাট আলটিমেটলি তো এর একটা ইউটিলিটি রয়েছে। হ্যালো। Hello, sir. ইয়েস স্যার, আপনি অডিবল ছিলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে তো? তো ওই একটু মাঝে মাঝে রেসপন্স করো। আর কি, তো এই পয়েন্টস গুলো আমি বললাম, এই পয়েন্টস গুলো এই জন্যই বললাম যে তার মানে কি, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে যে জিনিসটা আমরা করতে চলেছি তার ইউটিলাইজেশনটা কোথায় আছে, কি কি ইউটিলাইজেশন আছে। তারপরে কিন্তু আমি সেটাকে না বলছি। তো তার মানে আমাদের সবসময় না বলতে হবে আগে, দেখে বুঝে জেনে নি। ওই জন্য কি বলছে, আস্ক কোশ্চেনটা বলেছে কি, আস্ক কোশ্চেন টু ফাইন্ড হাউ ইম্পর্টেন্ট এ টাস্ক ইজ বিফোর সেইং নো। তার মানে কোনো একটা টাস্কের ইম্পর্টেন্স কতটা আছে সেটা আগে জানো, আগে সেটা নিয়ে পড়াশোনা করো, তারপরে কিন্তু না বল। উই জাস্ট শুনেই না বলে দিলাম, তার তার মধ্যে কিন্তু কোনো ভ্যালিডেশন থাকবে না বা ভ্যালিডিটি থাকবে না। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এইবার দেখো একটা সিচুয়েশন, হ্যাঁ দুটো সিচুয়েশন এখানে দিয়েছে। ফার্স্ট সিচুয়েশনে কি বলছে, সামওয়ান আস্ক ইউ টু লিভ স্কুল অর ওয়ার্ক আর্লি সো দ্যাট ইউ ক্যান গো টু এ ফ্রেন্ডস হাউস টুগেদার, ইউ থিঙ্ক ইট ইজ রং। তোমাকে একটা সিচুয়েশন এরম দিয়েছে কি, কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছ, ঠিক আছে, মানে যাতে করে তুমি তোমার বন্ধুর বাড়িতে গিয়ে একসাথে মিট করতে পারো, এই যে জিনিসটা, এটা কি রং? তোমার কি মনে হয় রং? এরা কি বলেছে এখানে, ওয়াই ডু ইউ নিড টু লিভ স্কুল অর ওয়ার্ক আর্লি, উই কান্ট গো আফটার স্কুল অর ওয়ার্ক। তার মানে কি, আমাদের কেন আগে আগে স্কুল থেকে বেরিয়ে যেতে হবে? আমরা কি মানে স্কুল বা কলেজ কমপ্লিট হওয়ার পরে সেখানে যেতে পারি না? তারপরে কি বলছে, যে সিচুয়েশন টু, এ ফ্রেন্ড আস্ক ইউ টু ডু দিস অর হার, হিজ অর হার স্কুল অ্যাসাইনমেন্ট ফর হিম অর হার। তার মানে কি, ওয়াই আরন্ট ইউ গোয়িং টু ডু ইট, ইজ ইট কারেক্ট ফর মি টু ডু ইট। তার মানে কি, তোমাকে এই কোয়েশ্চেন গুলো কিন্তু রেইজ করতে হবে, এই কোয়েশ্চেন গুলো কিন্তু তুমি বলবে। সিচুয়েশন গুলো তোমার সামনে দেওয়া আছে, এই দুটো সিচুয়েশনের মধ্যে তুমি হয়তো পড়তে পারো, হয় সিচুয়েশন ওয়ান বা সিচুয়েশন টু। তার মানে কি, প্রথম আমাদের যেটা পয়েন্ট ছিল, স্টেপস ছিল, মানে এই আইও ইউর মধ্যে, তার মধ্যে প্রথম ছিল কিন্তু তার মানে কি, আমরা যে সিচুয়েশনে থাকি না কেন, অ্যাকর্ডিং টু দ্যাট পার্টিকুলার সিচুয়েশন আমাকে কিন্তু সলিড কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে হবে, যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলে আমাদের কোয়ারিটা ফুলফিল হয়ে যাবে। স্টুডেন্টস, আমি কি বোঝাতে পারছি? ইয়েস স্যার। বাকিরা বুঝতে পারছো? Yes, sir. কাইন্ডলি একটু রেসপন্স করো তো। ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। আমি Yes, চাইছি sir. আরো বেশি রেসপন্স হোক, তাহলে আমি বুঝতে পারবো যে আমি অনেক বেশি স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারছি। তারপরে কি বলছে, ধরো সিচুয়েশন টু এবার দেখো। তাহলে কি, সিচুয়েশন ওয়ানে কি হলো, কেউ বলছে যে আমি আগে আগে বাড়ি চলে যাব, কি আমার বন্ধুর সাথে দেখা করতে হবে। তখন তোমাকে তোমাকে ওই কোশ্চেনটা জিজ্ঞেস করতে হবে যে ওয়াই ডু উই নিড টু লিভ স্কুল অর ওয়ার্ক আর্লি, আমাদের কেন এই যে, ঠিক আছে বন্ধুর সাথে মিট করবে, ঠিক আছে, কিন্তু আমাদের কি কারণের জন্য আগে আগে চলে যেতে হবে, মানে ধরো ক্লাস না করে বা ক্লাস বন্ধ রেখে চলে যেতে হবে। এই কোশ্চেনটা যখনই করবে তুমি, তখন কিন্তু তার প্রতি উত্তরে একটা উত্তর আসবে। সেই উত্তরটাতেই কিন্তু তুমি মানে জেনে যাবে যে কি কারণ। হয়তো বললো যে একটা আর্জেন্ট সিচুয়েশন আছে, তার বাড়িতে একটা এই কাজ আছে, এই কাজের জন্য আমাকে যেতেই হবে, না হলে আমি এই কাজটাই কমপ্লিট করতে পারবো না। এটা একটা সিচুয়েশন হতে পারে। বা এটা হতে পারে যে ধরো আহ মানে এইখানে যেটা কোয়েশ্চেনটা বলছে, ওয়াই ক্যান্ট উই গো আফটার স্কুল অর ওয়ার্ক। ধরো কোনো একটা বিয়ে বাড়ি, সেখানে ধরো মানে বন্ধুর বিয়ে হচ্ছে,
সেখানে তো তুমি দুটোর সময় হয়তো একটা মানে ইয়ে হচ্ছে, মানে একটা লাঞ্চের ব্যবস্থা করেছে, সেখানে তুমি যদি সন্ধ্যেবেলায় যাও তাহলে তো তোমার সেই পারপাসটা সার্ভ হবে না। তো তখন তোমাকে কিন্তু সেই সিচুয়েশনটা বলে দিতে হবে যে না, আমার এই টাইম থেকে এই টাইম অবধি সেখানে যাওয়ার কথা ছিল, ওই জন্য আমাকে যেতে হচ্ছে। তাহলে কিন্তু তোমার পারপাসটাও সার্ভ হয়ে গেল, তুমি জিজ্ঞেসও করে নিলে যে আমরা কি কলেজ বা স্কুল শেষ হওয়ার পরে যেতে পারি না। কোয়েশ্চেনটা কিন্তু অনেক বেশি মিনিংফুল। তুমি ওখানে কোয়ারি করার জন্য কোয়েশ্চেনটা, আর সিচুয়েশনটা কি বলছে, ইউ গোইং টু ডু ইট, যে তুমি স্কুল অ্যাসাইনমেন্ট করছো, ঠিক আছে, মানে মানে অন্য একজন বন্ধু তোমাকে বলছে তার স্কুল অ্যাসাইনমেন্ট করিয়ে দিতে, মানে সে করবে না, তোমাকে করতে হবে। তখন তুমি কি বলছো যে ওয়াই আরন্ট ইউ গোয়িং টু ডু ইট, তুমি নিজে কেন এটা করতে যাচ্ছ না, এটা তোমার প্রথম কোশ্চেন থাকবে। আর সেকেন্ড কোশ্চেন থাকবে কি, ইজ ইট কারেক্ট ফর মি টু ডু ইট, এটা কি আমার পক্ষে মানে এটা কি ঠিক হবে আমি তোমার অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টটা করে দিলে। তার মানে কি এই এই দুটো সিচুয়েশনের বাইরে তো আর কিছু হতে পারে না, তাই হতে পারে কি কোশ্চেন জিজ্ঞেস করার। নো স্যার। তার মানে কি আমাদের প্রথম যেটা হবে, না বলার আগে আমাদের কোশ্চেন জিজ্ঞেস করে জেনে নিতে হবে যে আসল পারপাসটা কি বা উদ্দেশ্যটা। নেক্সট দেখো ইটায় আসি আবার। ইটায় কি বলছে, এনগেজ বাই ইউজিং পোলারাইজ স্টেটমেন্ট। আস্তে আস্তে ব্যাপারটার মধ্যে ঢুকে পড়ো। কোনো একটা সিচুয়েশন বা তোমাকে দেওয়া হয়েছে, সরি স্টুডেন্ট, সেই সিচুয়েশনের মধ্যে তুমি ঢুকে পড়ো, এইভাবে ঢুকে পড়ো যেখানে কিছু পোলাইট স্টেটমেন্ট তুমি দেবে। পোলাইট মানে কি খুব ঠান্ডা মাথায় করে খুব ভালো স্টেটমেন্ট। কি বলছে যে ইফ ইউ আর শিওর দ্যাট ইউ নিড টু সে নো টু দ্য রিকোয়েস্ট ইউ মাস্ট রিফিউজ পোলাইট। মানে তুমি আগে থেকেই প্রি মেডিটেটেড যে তোমার কাছে হয়তো এই কাজটা করতে হবে, তোমাকে হয়তো এই কাজটা করতে হবে, বাট তোমাকে সিচুয়েশনের চাপে কিন্তু তুমি কি হচ্ছে অনেক ডিসেন্ট বা স্যার আপনার ভয়েস ভীষণ ব্রেক করছে, টোটাল। শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওয়েট আমি দেখছি। হ্যাঁ দেখো তো এবার শোনা যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, যে ধরো তুমি আগে থেকে প্রি মেডিটেটেড যে না, তোমার কাছে এই প্রপোজালটা আসবে, তুমি এই প্রপোজালটাকে না বলবে, ইউ হ্যাভ টু সে নো, বাট ইউ হ্যাভ টু সে ইট ইন এ পোলাইট এন্ড ডিসেন্ট ম্যান। তো যাতে করে কি হবে, কেউ কিন্তু ভাববে না যে তুমি এটাকে আগে থেকে প্রি মেডিটেটেডলি এটাকে নো বলে দিও। এবার কিভাবে এটা কাজ করে, ওই ধরো সিচুয়েশন কিন্তু এই দুটো সেমই মানে দেওয়া হয়েছে, ওই সেম দুটো সিচুয়েশন, বাট কি করে না বলবে। তখন তোমাকে কি বলতে হবে যে আই উড লাইক টু গো উইথ ইউ টু গিভ হিজ অর হার হাউস, বাট গিভ ইউর রিজন। যে তুমি তখন বলছে কি না বলছো, যে তখন তাও কিন্তু তুমি বলছো যে আমার তো যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না, হঠাৎ করে আমার এই কাজটা পড়ে গেল। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্টস? ইয়েস স্যার। ইয়েস স্যার। তার মানে কি আমাদের কিন্তু ডিসেন্ট ওয়েতেও বলা হলো, আবার কিন্তু বন্ধু কিছু মনেও করলো না। তারপর কি আবার ওই যে সিচুয়েশনটা যে বন্ধুর প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট করে দিতে হবে, সেক্ষেত্রে আমরা কি বললাম, আই উড বি গ্ল্যাড টু হেল্প ইউ, বাট ইফ আই অ্যাম ডুইং বা আই এম গোয়িং টু ডু ইউর প্রজেক্ট অর অ্যাসাইনমেন্ট and the teacher can analyze or find any difficulty, then both of us will be punished। তাই তো, যে ধরো আমি তোমার মানে Yes. অ্যাসাইনমেন্টটা করে দিলাম, কিন্তু আমার টিচার বা আমাদের টিচার তো যদি ধরে নেয়, তাহলে কিন্তু তোমাকেও পানিশমেন্ট দেবে, আমাকেও পানিশমেন্ট দেবে, তাহলে করাটা ঠিক হবে না। তার মানে কি তুমি কিন্তু এখানে ডিসেন্সি মেনটেন করলে এবং রিজন দেখালে যে এই কারণের জন্য করাটা ঠিক হবে না। তখন কিন্তু বন্ধুও ভয় পাবে যে না, তাহলে বাই চান্স যদি কোনো মানে ইয়ে হয়ে যায়, কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে তো ও ফাঁসবে আমিও ফাঁসবো, ওর থেকে বাবা থাক আমি নিজেরটা নিজেই করি। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস। তারপরে কি বলছে যে আইটা কি, ইনক্লুড এ রিজন ফর সেইং নো, মানে নাটা বলারও একটা রিজন তোমাকে দেখাতে হবে এখানে। তারপরে দেখো কি বলছে, 2 পয়েন্টস টু রিমেম্বার ইউ আর রিফিউজ সামওয়ানস রিকোয়েস্ট। দুটো পয়েন্ট সবসময় মনে রাখবে যখন তুমি অন্য কারোর মানে কোনো প্রপোজালকে মানে রিফিউজ করছো, ঠিক আছে, বা রিকোয়েস্টকে রিফিউজ করছো। কি হচ্ছে, গিভ অ্যান এক্সাম্পল অফ ইউর ফিলিংস, তোমার যে মনের যে অ্যাকচুয়াল ফিলিংস তার একটা মানে এক্সপ্লানেশন দাও। আর তারপরে কি করো, গিভ অ্যান এক্সপ্লানেশন অফ ইউর রিজন, তোমার কারণেরও একটা মানে এক্সপ্লানেশন। মানে তোমার ফিলিংস আর রিজন দুটোরই কিন্তু একটা একটা করে এক্সপ্লানেশন তোমাকে দিতে হবে, যে তুমি নিজে কি ফিল করছো আর কি কারণের জন্য তুমি নো বলছো। ক্লিয়ার? এবার কি Yes, বলছে, sir.
হ্যাঁ, ফার্স্ট সিচুয়েশনে দেখো যেখানে আর কি ধরো আর্লি স্কুল মানে আর কি লিভ করবে, সেখানে বলছে কি আই ডোন্ট লাইক টু, আই ক্যান্ট কাম বিকজ, তার মানে কি এখানে দেখো আই উড লাইক টু গো টু ইউর হাউস বাট আই ফিল ইট ইজ নট দ্য রাইট থিং টু ডু, মানে কি আমি মানে তোমার বাড়িতে যেতে সম্মত, এটা আমার মন বলছে আমি তোমার বাড়িতে যেতে চাই, বাট আমার মনে হচ্ছে যে এটা করা ঠিক হবে। এবার কেন করা ঠিক হবে না? বিকজ অথরিটি মে ইসের কি বলে যে অথরিটি মে রেজ কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট রিফিউজাল, বা দ্য অথরিটি মে রেজ কোয়েশ্চেন অ্যাবাউট আওয়ার আর্লি লিভিং, যা অথরিটি আছে তারা কিন্তু কোয়েশ্চেন তুলতে পারে যে আমরা কেন এখান থেকে আর্লি বেরিয়ে গেলাম। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। তো তার মানে কি তুমি তোমার ফিলিংসটাও বললে, তার সাথে সাথে কিন্তু তুমি রিজনটাও দেখিয়ে দেন আবার ওরকম সেম সিচুয়েশন 2 তে গিয়ে কি বলছো যে he doesn't feel right to, I cannot do this because I will not have the time, তার মানে কি তখন তুমি আগে ফিলিংসটা বলছো, ওই জন্য কি বলছো I don't feel right to, তার মানে কি আমি এটাকে ভালো ফিল করছি না এটা মানে করা নেই। তারপরে তুমি রিজন কি দিচ্ছ যে আই ক্যান ডু ইট বিকজ আই উইল হ্যাভ দ্য টাইম, আই উইল নট হ্যাভ দ্য টাইম, মানে আমার সেই সময় হবে, তুমি আমাকে করতে বলছো ঠিক আছে বাট আমার সেই সময় হবে। তার মানে কি তুমি ওখানে ফিলিংসটাও বোঝালে, আবার তোমার যে মানে যেটা না বলছো বা যেটা তুমি মানে সম্মত হচ্ছ না, ঠিক আছে, তুমি কিন্তু সেটা অনেকটা পোলাইটলি বলে দিচ্ছ বা একটা কারণ দর্শিয়ে বলে দিচ্ছ। তার মানে কি এটা কিন্তু তারও বুঝতে অনেক সুবিধা হচ্ছে যে কেন তুমি না বলছো। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্টস? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আইটা কেউ একটু পড়ো, গলা ব্যথা হয়ে গেছে, এবার কেউ একটু পড়ো তো আইটা। আমি পড়ছি। হ্যাঁ প্লিজ পড়ো। রাইটা হ্যাঁ হ্যাঁ, ইনক্লুড আ include রিজন। a reason for saying no. 2 হ্যাঁ। points to remember when you are refusing someone's শোনো আইটা, request. শোনো আইটা আমরা পড়ে নিয়েছি, ওটা পড়ো, আইটা আমাদের হয়ে গেছে। ও Offer other option. You may suggest a different time, suggest a different place, and direct them to someone else who can help immediately. তার মানে কি, এক সেকেন্ড, এখানে কি অফার আদার অপশনস, যখন তোমাকে না বলতে হচ্ছে তখন কিন্তু তুমি অন্য অপশন গুলো প্রডিউস করছো। অপশনস লাইক কি, তোমাকে শোনো, অপশনস মানে কিন্তু তোমাকে আরো কিছু সেখানে কোঅর্ডিনেটিং কিছু ইউজ করতে হবে। মানে দেখো সাবঅর্ডিনেট মানে হচ্ছে কি, মানে তোমরা কেউ ক্লজ পড়েছিলে ছোটবেলায়? ক্লজ, ইয়েস স্যার, পড়েছি। রিলেটিভ ক্লজ, নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ। নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, তারপরে দুটো তোমরা পড়োনি, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। স্যার পড়েছি, স্যার পড়েছি, স্যার পড়েছি, পড়েছি। পড়েছো, তার মানে পড়েছো। হ্যাঁ, তার মানে তোমরা জানবে এটা। এইবার কি হয়, এই কোঅর্ডিনেটিং ক্লজ মানে কি তোমাকে কিন্তু রিলেট করতে হয়, ঠিক আছে, বা রিলেটেড কিছু তোমাকে ওখানে কিন্তু মেনশন করতে হয়। হ্যাঁ, এইবার এখানে কি করতে হচ্ছে, তুমি ওই টাইমে যেতে পারছো না, তখন কিন্তু তোমাকে একটা অপশন দিতে হবে। দ্যাটস ওয়াই ইউ আর গিভিং অ্যানাদার টাইম স্লট, তাই তো? তুমি বলছো যে না আমি এই টাইমে যেতে পারবো না, আমার Yes, এই sir. টাইমে যেতে হবে, এই টাইম স্লটটা তুমি একটা দিয়ে দিচ্ছ, ওইটা হচ্ছে ডিফারেন্ট টাইম, আরেকটা কি ডিফারেন্ট প্লেস, ঠিক আছে। তারপরে কি ডাইরেক্ট দেম সামন এলস হু ক্যান হেল্প ইমিডিয়েটলি, তুমি হয়তো নিজে পারছো না কিন্তু অন্য কেউ হয়তো পারছে বা সে যেতে আগ্রহী, তুমি কিন্তু তাকে দেখিয়ে দিলে যে যাও যাও, ঠিক আছে, ওকে নিয়ে চলে যাও, কিন্তু নিজে না করে। এবার যখন সিচুয়েশনে আসবে, সিচুয়েশনে কি বলছে, আই উড লাইক টু গো টু ইউর হাউস বাট আই ফিল ইট ইজ নট দ্য রাইট টাইম থিং টু ডু, ক্যান উই গো আফটার স্কুল অর ওয়ার্ক? এটা কি বলছে যে আমি চাইছি তোমার ওখানে, তোমার সাথে তোমার বাড়ি যেতে বা সেই বাড়িতে যেতে বা তোমার বাড়িতে যেতে, বাট আমি এটা মনে করছি যে এটা সঠিক সময় না। তার মানে কি তুমি টাইমটা মেনশন করে দিলে যে ওই টাইমটা সঠিক টাইম না। তারপরে কি বললে, ক্যান উই গো আফটার স্কুল অর ওয়ার্ক, আমরা কি কাজের পরে বা স্কুল শেষ হওয়ার পরে কি আমরা সেখানে যেতে পারি? তার মানে কি দেখো কতগুলো এখানে তুমি করছো, একটা ডিফারেন্ট টাইম তুমি দিয়ে দিলে, ঠিক আছে, এখানে প্লেসটা ডিফারেন্ট দেওয়া যাবে না কারণ ওই বন্ধুর বাড়িতেই তোমার যাওয়ার যে পারপাস। তারপরে কি, তখন তুমি কিন্তু অন্য একটা অপশন ওখানে দিয়ে দিলে যে তোমাকে যে অপশনটা কাজে লাগিয়ে তুমি কিন্তু সেই পারপাসটা সার্ভ করতে পারছো, যে আমরা স্কুলের পরে তাহলে যাই না, তাহলে তো আমাদের পারপাস সলভ হয়ে যাবে। এইবার নেক্সট জায়গাটায় দেখো, সিচুয়েশন 2 তে গিয়ে কি বলছে, আই উড বি গ্ল্যাড টু হেল্প ইউ উইথ দ্য অ্যাসাইনমেন্ট বাট আই এম স্টিল নট ডান উইথ মাই, বাট ইফ ইউ ওয়ান্ট উই ক্যান ওয়ার্ক অন ইট টুগেদার। তার মানে এখানে কিন্তু আরো বেশি ডিসেন্ট ওয়েতে বলছে যে
আমি মানে খুব আনন্দ পেতাম যদি তোমাকে সাহায্য করতে পারতাম এই অ্যাসাইনমেন্টের জন্য, বাট আমি কিন্তু আমার নিজেরটা এখনো কমপ্লিট করতে পারিনি। তো যেহেতু আমি নিজেরটা কমপ্লিট করতে পারিনি, তোমারটা কি করে করে দেবো? ওর থেকে একটা কাজ করি, চলো লেটস ডু ইট টুগেদার, একসাথে। তার মানে কি, তুমি নাও বললে কিন্তু তাকে একটা অপশনও দিলে, ইউ আর গিভিং হিম অর হার এ অপশন, যে অপশনটা কাজে লাগিয়ে সে কিন্তু তার পারপাসটাও সার্ভ করতে পারবে। স্টুডেন্টস ক্লিয়ার হচ্ছে এবার? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. হ্যাঁ, ফাইনাল পয়েন্টটা কেউ একজন পড়ো। ইউ। হ্যালো, ইউটা কেউ ইয়েস স্যার, একজন ইয়েস। পড়ো। হ্যাঁ, না স্যার, আমি তো পড়েছি, এই জন্য পড়ছি না। না না, মানে পড়ো না, আপনি পড়ো না, বলেছেন পড়ো না, নতুনদের পড়তে। শেষের দিকে একটু পড়ো, কোনো অসুবিধা নেই। Okay, sir. You thank the person, thank the people for understanding your situation. Oh, sorry. Thank the person, thank the people for understanding your situation. দেখো আমি তোমাকে বলে দিই, এই যে ইউটাই হচ্ছে থ্যাংক দ্য পার্সন, এই থ্যাংক দ্য পার্সন কিন্তু এটা অ্যাকচুয়াল পয়েন্ট প্রত্যেকটারই। দেখবে ওই মানে এ ই আই ও ইউ এর পাশে যে সেন্টেন্সটা আছে বা যে ফ্রেজটা আছে সেটা কিন্তু, Yes, sir. বা ইডিয়মস গুলো আছে সেটা কিন্তু শুধুমাত্র ওইটাকে ডিনোট করছে। তার নিচের থেকে কিন্তু অ্যাকচুয়াল লাইনটা শুরু হচ্ছে। ওখানে কি বলছে সেন্টেন্সটা, থ্যাংক দ্য পিপল ফর আন্ডারস্ট্যান্ডিং ইউর সিচুয়েশন। তোমার সিচুয়েশনটা বোঝার জন্য লোককে থ্যাংক ইউ বল, যাতে করে করে তারা ইজিলি বুঝতে পারে তোমার না বলার কারণটা কি। এই যেমন ধরো কি বলছে প্রথম সিচুয়েশনে গিয়ে, থ্যাংক ইউ ফর অ্যাগ্রিং টু মাই সিচুয়েশন। তুমি কিন্তু তাকে থ্যাঙ্কস জানাচ্ছ কি, যে আমার এই যে সিচুয়েশন সাজেশনটা আছে বোঝার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। থার্ডে কি বলছি গিয়ে, মানে সেকেন্ড সিচুয়েশনে গিয়ে কি বলছি, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। লাস্টে তার মানে কি, মানে এই কথাটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি এইটা বলে যে থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। হয়তো কেউ মানে বুঝতে পারলো না, কেউ হয়তো ভাবছে যে ঠিক আছে বন্ধু, তুই আমার বন্ধু, কিন্তু আমি বললাম তুই আমাকে করে দিলি না তো। কিন্তু তারপরেও কিন্তু তুমি বলছো কি থ্যাংকস ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং, বা থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। তার মানে কি, এটা কিন্তু তুমি তাকে ইনডিরেক্টলি মেনশন করে দিচ্ছ যে তুমি যে বুঝতে পেরেছো এটার জন্য ধন্যবাদ। সে যদি বুঝতে নাও চায় তখন কিন্তু সে বাধ্য হবে বোঝার জন্য। ঠিক আছে? বিকজ কারণ কি, Yes. তুমি কিন্তু Yes. থ্যাংক ইউ বলে, তার মানে কি অনেকটা ডিসেন্সি কার্টেসি বা পোলাইটলি কিন্তু আমরা সিচুয়েশনটা তাহলে হ্যান্ডেল করে নিলাম। Yes, sir. তাহলে কি দিজ আর দ্য প্রসেসেস অফ সেইং নো ইন ডিফারেন্ট সিচুয়েশন। তো সিচুয়েশন ওয়াইজ উই হ্যাভ টু অ্যানালাইজ হোয়াট উই আর গোয়িং টু ডু। তো কি করতে হবে, আমাদের ফার্স্টে সিচুয়েশনটা জানতে হবে বা বুঝতে হবে, দেন অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আমাদের কিছু স্টেপ নিতে হবে। যখন আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে আমরা না বলাটা খুব ডিফিকাল্ট, তখন কিন্তু আমাদের কিছু প্রসেস আছে। তার মানে এই প্রসেস গুলো নিয়েই কিন্তু আমরা আজকে পড়াশোনা করলাম, যে প্রসেস গুলো ইউজ করে আমরা ইজিলি কাউকে না বলতে পারি। এবার জানবে যখনই তুমি না বলবে, তোমার মাথায় এটা যেন থাকে যে তোমাকে সবসময় কিন্তু ডিফেন্সিভ হতে হবে, মানে অ্যাগ্রেসিভ হলে চলবে না। অনেক সময় না বলছো সেই বন্ধু মানছে না, বা অন্য কোনো জায়গায় না বলছো সে মানছে না, সেখানে একটা কেওস তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যে যাতে না হয় সেই জন্য তোমাকে কিন্তু ডিসেন্সি মেনটেন করতে হবে, পোলাইটলি তোমাকে ইউ হ্যাভ টু সে নো টু আদার্স। এইবার আরো একটু এলাবোরেশন আমি করে দিই। নেক্সট দিন আমি কানেক্টিং এই ওয়ার্ডস থেকে, কনজাংশনস থেকে শুরু করব, কারণ এই কনজাংশনস গুলোর কিন্তু খুব ইউটিলিটি আছে এই অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ক্ষেত্রে। কমিউনিকেশন এবং অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ক্ষেত্রে যখন তুমি এই যে ইয়েগুলো কনজাংশনস গুলো ইউজ করো, এগুলো তো জানো সবাই কনজাংশন। পার্টস অফ স্পিচ সবার মনে আছে? Yes. কিছু কিছু Yes, sir. স্টুডেন্টদের মনে আছে, কারো কারো হয়তো নেই। আর একটু রিভাইজ দিতে হবে, কলেজ খুললে পরে সেগুলো না, হয়ে স্যার, যাবে, নো স্যার, প্রবলেম। স্যার অ্যাকচুয়ালি এই পার্টস অফ স্পিচ এগুলো স্যার অ্যাকচুয়ালি আমাদের পারমিতা ম্যাম ম্যাডাম করিয়ে দিয়েছেন আমাদের রিমেডিয়াল হ্যাঁ, ক্লাসে। ভেরি গুড, খুব ভালো কথা, ম্যাডাম করিয়ে দিয়েছেন, এবং অন্যান্য গ্রামার গুলো কিন্তু ম্যাডাম আস্তে আস্তে করাবে। একটু খুব ভালো করে তোমরা হ্যাঁ সেই স্যার, করাচ্ছেন ক্লাসেস ম্যাম। গুলো ফলো আপ করবে। তোমাদের এই ন্যারেশন, ঠিক আছে, ভয়েস চেঞ্জ, দেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে। তো দিজ আর অল ইম্পর্টেন্ট থিং, বা অল ইম্পর্টেন্ট পোর্শনস অফ গ্রামার। কারণ এগুলো যখন তোমরা ধরো নিজেরা কোনো প্রজেক্ট তৈরি করবে বা কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করবে, টাইম টু টাইম কিন্তু তোমাদের নিজের মতো করে সেগুলো কিন্তু করতে হবে। কারণ দেখো, ইউ আর অল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এখন হয়তো ডিপ্লোমা করছো, আফটার কমপ্লিটিং ইউর ডিপ্লোমা কোর্স ইউ উইল গো ফর হায়ার স্টাডিজ, তোমরা কেউ বিটেক করবে, কেউ এমটেক করবে, তখন কিন্তু তোমাদের বিভিন্ন প্রজেক্ট অ্যাসাইনমেন্ট গুলো নিজের করতে হবে।
এমন না, আজকের দিনে কিন্তু অনেক বেশি ভিভিড একটা ভিভিড সিনারিও মানে আজকের দিনের স্টুডেন্ট লাইফটা। কারণ কি, অনেক সময় অনেক স্টুডেন্ট তোমাদের হাত থেকেও কিন্তু অনেক নতুন নতুন ইনভেনশন বেরোতে চলেছে। এইবার if you are not able to utilize proper language, then it will be quite difficult for others to understand your views or thoughts. তুমি একটা প্রজেক্ট বানাচ্ছ, সেই প্রজেক্টে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছো সেটা যাতে সবার জন্য বোধগম্য হয় বা সেটা যাতে সবাই ইজিলি বুঝতে পারে, দেন দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ সাম স্পেসিফাইড ল্যাঙ্গুয়েজ। তো ওইগুলো লেখার জন্য কিন্তু গ্রামার পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য ম্যাডামের কাছ থেকে কিন্তু এগুলো ভালো করে শিখে নাও। আচ্ছা, এরপরে যে পোর্শনটুকু পড়ি আমি আজকে শেষ করব, সেটা কি, some more examples of different ways of saying no politely are listed here. মানে কিছু কিছু এছাড়াও উপরে যে এইআইইউ আইওইউ যে প্রসেসটা আমরা বললাম বা যে মডেলটা আমরা শেখালাম একটু আগে, সেই মডেল ছাড়াও কিন্তু আরো কিছু প্রসেস রয়েছে যেগুলোকে ইউজ করে আমরা নো বলি। যেমন কি, প্রথমটাই হচ্ছে আই এম সরি আই ক্যান নট কাম অ্যাজ আই হ্যাভ আদার প্ল্যান। আমরা কি বলি যে আমাদের অন্য কোনো প্ল্যান আছে, এই জন্য আমরা যেতে পারবো না বা কোনো কাজ করতে পারবো না, বিকজ আমরা অন্য একটা প্ল্যান বা অন্য একটা রিজন দেখি, আমার অন্য কাজ আছে, এটা হতে পারে। তারপরে কি হতে পারে, আই এম সরি বাট আই হ্যাভ এ মিটিং টু অ্যাটেন্ড। আমি একদমই দুঃখিত, কারণ কি আমার একটা মিটিং আছে যেটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। তারপরে কি বলতে পারি, আই হ্যাভ মেড আদার প্ল্যান সো আই ওন্ট বি এবল টু জয়েন। আমি আজকে দিনের জন্য কিছু আগে থেকে অন্য প্ল্যান করে রেখেছিলাম, ওই জন্য আজকের দিনটা তো যাওয়া পসিবল হবে না, একদম অন্য কোনো দিন আমি চেষ্টা করব। এটা বললে কিন্তু আমি অনেক রকম ভাবে কিন্তু আমি না বলে দিচ্ছি এটা। তারপরে কি বলছে, আই হ্যাভ এন ইম্পর্টেন্ট মিটিং টু অ্যাটেন্ড সো আই ওন্ট বি এবল টু জয়েন ইউ। খুব ইম্পর্টেন্ট একটা মিটিং এর জন্য কিন্তু তুমি জয়েন করতে পারছো। কি বলছে, থ্যাঙ্কস ফর আস্কিং বাট আই হ্যাভ টু অ্যাটেন্ড অ্যান ইম্পর্টেন্ট মিটিং, মানে সরি এটা তো বললাম। তারপরে কি বলছে, আই উড লাভ টু কাম বাট আই ক্যান নট মিস দ্য মিটিং উইথ মাই ম্যানেজার। তো তার মানে কি, তুমি এখানে কিন্তু সব বিভিন্ন মিটিং এর কথা বলছো, বিভিন্ন অন্য কাজের কথা বলছো, যেটা বলে তুমি কিন্তু না বলছো। কারণ কি, তোমার পারপাসটা হচ্ছে না বলতে হবে তোমাকে। এইবার তোমাকে কিছু স্পেসিফাইড মানে রিজন তো তোমাকে দেখাতে হবে যে কি কাজের জন্য তুমি না বলছো। যখন এইটা ক্লিয়ার করবে না তুমি যে না আমি এই কাজের জন্য না, তুমি শুধু না বলে ছেড়ে দিলে, তখন সেটা কিন্তু একটা রুড একটা অ্যাটিটিউড তোমার কিন্তু জেনারেট করবে, ঠিক কিনা? Yes, sir. কিন্তু যখন তুমি লোককে বুঝিয়ে না বলছো, তখন কিন্তু সে বুঝতে পারছে যে তোমার কোন রিজনের জন্য তুমি সেখানে না কথাটা উচ্চারণ করছো। তো দিস ইজ দ্য টপিক আই ওয়ান্টেড টু ডিসকাস উইথ ইউ, না বলাটা শেখার জন্য। তাহলে আজকের ক্লাসটা কি স্টুডেন্টরা সবাই তোমরা বুঝতে পারলে যে আমি কি বোঝালাম বা কি? একটু বলো সবাই, কারো যদি কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারিজ থাকে সেটাও আমাকে বলো। আজকের এই রিগার্ডিং দিস টপিক কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে ওকে, তাহলে থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।